সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই। আপনারা জানেন গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। সেটি এক পর্যায়ে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছিল। সরকার পতনের এক দফা দাবি তোপের মুখে শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। আর এই আন্দোলনের পেছনে রয়েছে নানা ঘটনা, অনেক গল্প, অনেক মায়ের কান্না, অনেক ভাইয়ের আহাজারি, অনেক বাবার বুক ফাটা আর্তনাদ। আর সেই গল্প আমরা শুনবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। সাইফুল ভাই, আমরা আলোচনার বিষয়ে আপনি শুনেছেন যে ৩৬ জুলাই, বুঝতে পেরেছেন বিষয়বস্তু কি? তারপরও আপনাকে স্পেসিফিক প্রশ্ন করব যে জুলাইয়ের প্রথম সপ্তাহে যখন আন্দোলনটি শুরু হলো, তখন নিশ্চয়ই রাজনৈতিক হিসেবে বা রাজনৈতিক দলের একজন নীতি নির্ধারক হিসেবে আপনারা বিষয়গুলো পর্যবেক্ষণ করছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলনটি করছে। ঠিক প্রথম সপ্তাহে আপনাদের দলীয় অবস্থান, আপনার অবস্থান কি ছিল, আসলে কি পর্যবেক্ষণ করছিলেন? জি, আপনাকে ধন্যবাদ। ভিওডির এই জনপ্রিয় অনুষ্ঠান যারা দেখছেন, দর্শক শ্রোতা, আমি সবাইকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। একই সাথে আমি গত বছরের এই জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন, আমাদের যে প্রায় ২০০০ মানুষ যারা শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২ শহীদ বদিউজ্জামান এবং শহীদ আব্দুল লতিফ সহ সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, শহীদ পরিবারগুলোর প্রতি সমমন্বিতা জানাই, আহতদের জন্য আমি সমবেদনা জানাই। আমরা তো রাজপথে আছি, জানেন যে ১ জুলাইয়ের অনেক আগে থেকে, বস্তুত এর আগের ১৫ বছর আমরা টানা রাজপথে আমরা আছি। ২৪ সালের ৭ জানুয়ারি যে নির্বাচন হলো, যেটাকে ডামি নির্বাচন হিসাবে যেটা খ্যাতি পেয়েছে, সেই নির্বাচনের সময় আমি তার পরপরই যেটা আমি বলেছি যে এই সরকার যে জায়গায় গেছে তাতে আগামী কয়েক মাস, আমি তখন বলেছিলাম যে আরেকটা শীত সরকার কোনোভাবেই পার করবে না। এবং আমরা সেই লক্ষ্যে বলতে পারেন ৭ জানুয়ারির পরে ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করা। দাবিটা ছিল যে এই নির্বাচনের ফলাফল বাতিল করা এবং এই ডামি নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ হয়েছে তাকে বাতিল করা এবং সরকারের পদত্যাগ করা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে কিভাবে তারা পদত্যাগ করবেন এবং রাজনৈতিক সংকটকে কিভাবে রাজনৈতিকভাবে সমাধান করা যাবে, পদত্যাগের মধ্য দিয়ে কিভাবে সত্যি সত্যি একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে, সরকারকে সে পথে হাঁটা। এই দাবি নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি সহ যারা আমরা যুগপৎ-ধারায় আন্দোলনে ছিলাম, আমাদের নানা কর্মসূচি এটা অব্যাহত ছিল। যেটা আপনি ১ জুলাইয়ের যেটা আপনি বললেন, ১ জুলাই যখন ছাত্র তরুণরা, যেটা আপনি উল্লেখ করছিলেন, তারা যে কোটা সংস্কার আন্দোলন যেটা ১৮ সালে শুরু হয়েছিল, মাঝখানে যেটা খানিকটা স্তীমিত হয়ে গিয়েছিল, পরবর্তীতে যখন এই দাবিটা আবার নিয়ে তারা যখন দাঁড়ালো, তখন তো প্রথমত আমরা রাজনৈতিক দিক থেকে এটাকে আমরা সমর্থন দিয়েছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে, গণতন্ত্র মঞ্চের দিক থেকে, অন্যান্য ছাত্র সংগঠন, যুব সংগঠন, ক্রিয়াশীল প্রায় সকল রাজনৈতিক দল তারাও এটাকে সমর্থন জুগিয়েছেন। এবং আমার মনে আছে আমাদের পার্টিরও যেমন এটার পক্ষে সমর্থন ছিল। আমরা প্রেস ক্লাবে সমাবেশ করেছি, আমাদের অফিসের সামনে সমাবেশ হয়েছে, গণতন্ত্র মঞ্চগতভাবেও আমাদের ধারাবাহিক কর্মসূচি ছিল। আপনি নিশ্চয়ই স্মরণ করবেন, ওই একই সময়ে শিক্ষকদের বেতন ভাতা নিয়ে শিক্ষকদের তাদেরও আন্দোলন ছিল, একটা অনশন ছিল, বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে সেখানে শিক্ষকদেরও ছিল। কিন্তু শিক্ষকদেরটা একটা ১ জুলাইয়ের আগে থেকে শুরু হয়েছিল। কিন্তু ১ জুলাই যখন ছাত্রদের এই কোটা সংস্কার আন্দোলন যখন নতুনভাবে শুরু হলো,
তখন পর্যায়ক্রমে শিক্ষকদের আন্দোলনটা কিছুটা মনোযোগের বাইরে চলে গেল। এবং এটা যত দিন যাচ্ছে আমাদের ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং আমাদের অন্যান্য সংগঠনগুলো, আমরা রাজনৈতিকভাবে তো বটেই, এবং তারাও এই আন্দোলনের সাথে ক্রমান্বয়ে তাদের একটা সম্পৃক্তি, তারা যুক্ত হওয়া তারা শুরু করলো। প্রাথমিক দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে এখানে, তারপরে এখানে প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্র করে আন্দোলনটা ক্রমান্বয়ে দানা বাঁধতে শুরু করে। পরবর্তীকালে তো এটা তো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, পরে প্রাইভেট ইউনিভার্সিটি, ইভেন ধীরে ধীরে যেটা কলেজ স্কুলগুলোকে যেটা যুক্ত করে। ফলে এই আন্দোলনে আমরা বলেছিলাম এটা খুব ন্যায্য দাবি, যৌক্তিক দাবি। ফলে আমরা বলেছিলাম যে সরকারকে, কিন্তু সরকার তো কোনোভাবেই তারা এই দাবির ব্যাপারে প্রথম দিকে কোনোভাবেই সরকারকে মানে রাজি করানো সম্ভব হচ্ছিল না। তারপর আপনি জানেন এটা নিয়ে হাইকোর্টে গেল, হাইকোর্টে তারা একটা রায় দিল। তারপরে কিন্তু দেখা গেল যে এর ভিতরে তো অনেকগুলো ঘটনা সংঘটিত হয়েছে যেটা ছাত্র তরুণদেরকে বিক্ষুব্ধ করেছে, হতাশ করেছে। রাজনৈতিক দলগুলোকে আমরাও যেটার সমালোচনা করেছি এবং আমরা বললাম যে ওই যে আমি তখন একটা বক্তৃতা করেছিলাম যে হাইকোর্টে যাওয়ার আগেই তো সরকার রাজনৈতিক দিক থেকে এটাকে বিবেচনা করার প্রশ্ন ছিল। তো বললাম সেই তো নথ খসালি তবে কোনো লোক হাসালি, এটা আমি আমার এক বক্তৃতায় আমি তখন এটা উল্লেখ করেছিলাম। তো এই আন্দোলনটা যখন নতুনভাবে দানা বাঁধে, আরও বেশি যুক্ত হয়, ইতিমধ্যে ছাত্রদের আরও সরকারের কিছু দমন নিপীড়নের ঘটনায় তাদেরকে বিক্ষুব্ধ করে। বিশেষ করে এটার সবচেয়ে বড় জায়গা দাঁড়ালো যে 16ই জুলাই যেদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ যেদিন তিনি সমাবেশ এবং বিক্ষোভ করতে যেদিন পুলিশের পয়েন্ট ব্ল্যাঙ্ক একটা দূরত্ব থেকে যেদিন তাকে হত্যা করা হলো, যেদিন তিনি গুলিবিদ্ধ হলেন, এবং এটা প্রায় স্পার্কের মতন, প্রায় স্ফুলিঙ্গের মতন এটা ছড়িয়ে পড়লো। এবং এটা বলতে পারেন এটাই ছিল গোটা আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ একটা বাঁক পরিবর্তন, টার্নিং পয়েন্ট, যেটা শুধু ছাত্র তরুণ না, সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শ্রেণী পেশার মানুষ, ছাত্র তরুণ, অভিভাবক, শিক্ষক, সমাজের সকল অংশকে এটা প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করেছে, যুক্ত করেছে। এবং তখন সরকার তারপরও তারা দায়িত্ব নেয়নি, তারা পিছু হচ্ছে না, এবং এটা ছড়িয়ে পড়ল ঢাকা সহ বিভিন্ন বড় বড় আমাদের বিভাগীয় শহর, জেলা শহর, বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। এবং যেটা তখন থেকে আমরা দাবিটা উচ্চারণ করছি, তাহলে তো এই সরকারের কাছে এখন আর দাবি দাওয়ার করার কিছু নেই। যে সরকার এতখানি নিষ্ঠুর হতে পারে, অমানবিক হতে পারে, এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে এভাবে দিনে দুপুরে এভাবে গুলি করে ছাত্র তরুণদেরকে হত্যা করতে পারে, সেই সরকারকে এখন বিদায় দেওয়া ছাড়া আর কোনো প্রশ্নই নেই। তখন থেকে আমরা এক দফার যে দাবির প্রশ্নটা, ছাত্রদের আন্দোলন একটা পর্যায়ে এসে এটা 7 দফা, 8 দফা, 9 দফা তারা এটা বলল। এবং এরপরে আমরা এটার প্রতিবাদে, যখন আবু সাইদের ঘটনার প্রতিবাদে যখন সারা দেশে যখন আবার সমাবেশ বিক্ষোভ হলো, আপনি জানেন যে তখন সেখানে আবার গুলি হয় এবং সেখানে ছাত্র তরুণ যুবকরা, সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষ, যাদেরটা খুব বেশি আলোচনার ভেতরে নাই, যে জন্য আমরা এটাকে বলি এবারকার অভ্যুত্থানটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। শুধু ছাত্র গণ অভ্যুত্থান বললে বিষয়টা পুরোপুরি হয় না। শহীদের তালিকায় শ্রমজীবী সাধারণ মানুষের সংখ্যাটা সবচেয়ে বেশি। যদি আপনি 1,500 যদি বিবেচনা করেন, যেটা এদের মধ্যে তালিকাভুক্ত হয়েছে, এককভাবে শ্রমজীবী মানুষের সংখ্যায় সবচেয়ে বেশি ছিল। গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, সবাই নেমে এসেছিল, গার্মেন্টসের, ফুটপাতের মানুষ, শ্রমজীবী সাধারণ নিম্নবিত্ত মানুষ, এই সংখ্যাটা। তো এটার ঘটনার আমরা তখন 16 তারিখ গেল, 17, 18 এটা আন্দোলন আরও নতুন ব্যাপ্তি ছড়িয়ে পড়ল, আরও গুলিবিদ্ধ হওয়া, আরও নিহত হওয়া, অসংখ্য আহত হওয়া শুরু করলো। ইভেন তখন এটার ছাত্রদের আন্দোলনে থাকেনি। তখন আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়েছে এখন সর্বাত্মকভাবে পার্টিকে গণতন্ত্র মঞ্চ, আমাদের যে আন্দোলনের প্রধান যে মঞ্চ, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন সর্বাত্মকভাবে আন্দোলনের সাথে এখন দাঁড়াতে হবে। এখন আর শ্রেণী গণসংগঠনগতভাবে না, এখন সরাসরি পার্টিগতভাবেই
একে সমস্ত দিক থেকে দায় দায়িত্ব নিয়ে ঝুঁকি নিয়ে এখন দাঁড়াতে হবে। 19 জুলাই আমরা ওদিন ছিল শুক্রবার, ওদিন ইতিমধ্যে 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত যে শহীদের সংখ্যা বাড়ছে, নিহতের সংখ্যা, অসংখ্য ছাত্র তরুণ মানুষ আহত হচ্ছে, তার প্রতিবাদে আমরা পুরানা পল্টন মোড়ে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলাম। ওদিনে বিএনপি থেকে প্রেস ক্লাবের সামনে তার একটা গায়েবে জানাজা তারা তখন ডাক দিয়েছিলেন। তো বাস্তবে আমরা সমাবেশ একটু তাড়াতাড়ি শেষ করেই আমরা আবার আমাদের সমাবেশ করে বিক্ষোভ মিছিল করে আমরাও গায়েবানা জানাজায় সবাই মিলে অংশ নেব, আমরা সেদিকে তখন যাচ্ছিলাম। তো তার আগে আমরা আবার শুক্রবারে আমরা বাদ জুমা, সেখানেও আমরা আবার ওই বায়তুল মোকাররম থেকে সেখানেও আমরা একটা সমাবেশ করা, বিক্ষোভ করা। পুলিশ একটা অংশকে ভিতরে ঢুকতে দিয়েছে, একটা অংশকে তারা ভিতরে বায়তুল মোকাররমের ভিতরে ঢুকতে দেয়নি। যারা ঢুকতেই দেয়নি, আমাদের সব কিছু ধাক্কাধাক্কি হলো। সেখান থেকে আমরা আবার মিছিল করে আমরা আবার শহরের রাজপথে তখন আমরা প্রদক্ষিণ করি। তো 19 তারিখে আমাদের এই সমাবেশটা যখন আমরা শেষ করে প্রেস ক্লাবের দিকে যখন আমরা আসছি, তখন মেট্রো রেল স্টেশনটা যেখানে ঠিক তার 5-10 ফিট আগে, সেখানে হঠাৎ করে পুলিশ আমাদেরকে থামিয়ে দিল। আর্ম পুলিশ ছিল, নানা ধরনের একদম কনভয় নিয়ে, অর্থাৎ যে দাঙ্গা প্রতিরোধের যে ধরনের পুলিশের যে নানা ধরনের বড় বড় সাজোয়া বাহন সহ। তো আমরা বলি যে দেবে না কেন, আমরা বলেছি আমরা এটা তো শান্তিপূর্ণ, আমরা একটা বিক্ষোভ করছি, হত্যা হয়েছে, আমরা একটা বিক্ষোভ করছি, এবং আমরা প্রেস ক্লাবের ওখান তো হাইকোর্টের সামনে দিয়ে ঘুরে আবার আমরা পল্টন মোড়ে আমরা ফিরে আসব। এই পুলিশের সঙ্গে যখন আমাদের কথা হচ্ছে, হঠাৎ করে আমাদের মিছিলে এসে তারপরে ইট পড়লো এসে, এবং এটা পুলিশের ভেতর থেকেই ইট পড়লো। ইট পড়ার সঙ্গে সঙ্গে তখন একেবারে বেপরোয়া, তখন বলতেন গুলিবর্ষণ। তখন আমার মনে হয় প্রায় 100 রাউন্ডের। এটা 19 তারিখ, এটা হলো 19 জুলাই। আচ্ছা, এটা হচ্ছে 19 জুলাই। এবং এটার পরে এবং তাৎক্ষণিকভাবে আমাদের গণতন্ত্র মঞ্চের আমাদের নেতা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক প্লাস রফিকুল ইসলাম বাবলু, তিনি গুলিবিদ্ধ হলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, তিনি গুলিবিদ্ধ হলেন। আমাদের অসংখ্য নেতাকর্মী, আমাদের পার্টির ফাইজুর রহমান মনির, 38টা গুলি তার পুরো শরীরে গুলিবিদ্ধ হয়েছে। এবং আমার উপরে 8-10 জন এসে, আমাদের পার্টির নেতাকর্মী এবং মঞ্চের, তারা এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। ফলে এবং তাদের উপর দিয়ে ফলে গুলিগুলো গেছে প্রধানত তাদের উপর দিয়ে। এরপরে তারা জোনায়েদ সাকি সহ আমাদের আরও নেতৃবৃন্দকে তারা বেধড়ক ওখানে পিটালো। এবং তারপরে তো আমরা কোনো রকমে ওখান থেকে, একদিকে পুলিশ গুলি করছে, একদিকে সাউন্ড গ্রেনেড, বিকট একটা সাউন্ড গ্রেনেড, যেন একটা যুদ্ধ পরিস্থিতি। অথচ আমরা তখন কত ছিলাম? আমরা তখন 300-350 মানুষ সর্বোচ্চ হলে। আমরা একটা শান্তিপূর্ণ পরবর্তীকালে আরও মানুষজন যুক্ত হবে এটার। এবং এরপর থেকে তো আমি নিজে তখন আমি চোট পেয়েছিলাম। তারপরে তো এরপর থেকে এসে আমরা কেউ হসপিটালে যাচ্ছে, কাউকে আমরা হসপিটালে পাঠানো যাচ্ছে না, রিক্সা যেতে চাইছে না, কোনো কিছু যানবাহন পাওয়া যাচ্ছে না। আমাদের নেতৃবৃন্দের একটা অংশ গণস্বাস্থ্য কেন্দ্রে, নগর গণস্বাস্থ্য কেন্দ্রে তারা সেখানে ভর্তি হলেন, প্লাস নিকটবর্তী হাসপাতালগুলো, ঢাকা মেডিকেল কলেজ সহ ডিসপেন্সারি যেখানে যেখানে আছে, ফার্স্ট এইডগুলো নেওয়া শুরু করলো। মঞ্চের নেতৃবৃন্দরা বেশ কয়েকজন, এবং আমাদের সমমানা 12 দলের, তারপরে সমমানা জোটের বিভিন্ন নেতারা আমাদের সেগুনবাগিচার যে অফিস, পরবর্তীকালে 3 তলা এবং 4 তলায় আমাদের অফিসে, তখন তারা সবাই এখানে এলেন। ইতিমধ্যেই পুরো শহরে সংঘর্ষ তখন ছড়িয়ে পড়েছে। বায়তুল মোকাররম থেকে যারা বেরোচ্ছিলেন, তখন মুসল্লিদের উপরে হামলা, আক্রমণ, সেখানে গুলি। এবং এরপর থেকে আমি দেখলাম, ওই দিনই দেখলাম প্রথমে হেলিকপ্টারগুলো উপরে উঠছে, এবং হেলিকপ্টার এক ধরনের, আমরা যুদ্ধে যেমন দেখতাম হেলিকপ্টার গানশিপের মতন হেলিকপ্টার থেকে গুলি করা, এবং সেখান থেকে গুলি করে। এবং আমরা তখন বিকেল 5টা পর্যন্ত আমাদের অফিসে প্রায় আমরা অবরুদ্ধ অবস্থায়। অনেকে তখন আহত, আমরা প্রাথমিক চিকিৎসা নিতে পারছি না, বাইরে থেকে যাব, খাবার আনার জায়গাটা নেই। আমাদের এই সেগুনবাগিচা আমাদের অফিস যেখানে, সেখান থেকে তখন হাজার হাজার মানুষ দিক বিদিকে একদিকে যাচ্ছে, আবার পুলিশের সঙ্গে আবার তারা সংঘাতে আবার তারা যুক্ত হচ্ছেন।
কিছু কিছু ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এবং আমাদের অফিসের সামনে যখন ভিতরে নামি তখন আমরা একজন তো ওখানে গুলিবিদ্ধ হলো ঠিক আমাদের অফিসের সামনে এসে, এবং পরবর্তীকালে ডেড বডি সেখানে সরিয়ে নেওয়া হলো। আমি যখন 5:30টার দিকে বেরোই তখন সেখানে রক্তের ছাপ তারপরে তখনও পর্যন্ত। এবং এরপর থেকে তো তারপরে সরকার ওই দিনই রাতেই সরকার সিদ্ধান্ত নিল তারা দেশব্যাপী তারা কারফিউ তারা জারি করবে। তারপরে কারফিউ কীভাবে কার্যকর হবে, আমাদের মঞ্চ তখন রাতেই আমরা সিদ্ধান্ত নিই যে এই কারফিউ তো হলো আসলে সরকারে বলতে পারেন তখন ইতিমধ্যে খনি সরকারের বিরুদ্ধে তখন দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ রাস্তায় স্লোগান দিচ্ছে, ছাত্র তরুণদের সাথে শ্রমজীবী মানুষ, সকল ধরনের সংগঠন, শিক্ষকরা নেমে আসছেন, অভিভাবক নিয়ে আসছেন, শিক্ষক নেটওয়ার্কের তারা নেমে আসছেন, সমাজের প্রায় সকল অংশ, গৃহবধূরা, মায়েরা যারা কখনো রাস্তায় নামেননি, যারা কখনো মিছিল করেননি, তার সন্তানরা যখন ঘরে থাকছে না বেরিয়ে পড়ছেন, মায়েরা তখন ঘরে থাকতে পারেনি, হাজার হাজার নারীরা, মায়েরা, বোনেরা তখন তারা পানি, বিস্কিট, খাবার বিতরণ করেছেন, যে যেভাবে পেরেছে, খাবার যেভাবে মায়েরা, বাবারা তারপরে যেভাবে পেরেছে সেখানে তারা নিয়ে আসছে। এটা সত্যি সত্যি এটা গণপ্রতিরোধের চেহারা নেই। যখন কারফিউটা জারি করে তখন পরের দিন তো আপনি দেখলেন যে ঢাকা সহ নানা জায়গাতে কারফিউকে উপেক্ষা করে দলে দলে মানুষ, প্রথমে শত শত, পরে হাজার হাজার মানুষ ঢাকার গুরুত্বপূর্ণ স্পটগুলো, যাত্রাবাড়ি অঞ্চলে যেটা অঞ্চল, এদিকে বাড্ডার, ওটা একটা গুরুত্বপূর্ণ, রামপুরা বাড্ডা একটা অঞ্চল, এদিকে উত্তরার, এদিকে চাংখারপুল থেকে শুরু করে এ অঞ্চল, আর রাজনৈতিক পাড়া বলে যেটা খ্যাত এখানে তো ধরুন সেটা আছে। গণতন্ত্র মঞ্চ পরের দিনই 20 তারিখেই আমরা 11টার সময়, 10:30 টাইম ছিল, আমরা 11টার সময় আমাদের এই ঘটনার প্রতিবাদে কারফিউ প্রত্যাহার করা এবং এই গুলির প্রতিবাদ, হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের দাবি নিয়ে তখন আমরা আমাদের প্রথম বিক্ষোভ, যেটা পুলিশে কর্ডন করে আমরা অল্প পথে আমরা যেতে পেরেছি, আর তারপরে সেটা ছিল এবং ক্রমান্বয়ে এটা দেশব্যাপী দানা বেঁধেছে সারা দেশে। এটা দানা বাঁধে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।